ভারত কি বুঝা শুনে এটা করছে? ভারতকে আগেই টের পাইছে যে কিছু একটা হইতে পারে, মোটামুটি আমার এম্বাসি গুলো যাতে বাইচা থাকে এই জন্য এটা করি। কিন্তু বাংলাদেশের এই বঙ্গুদের, আপনার বঙ্গুদের সমস্যা হলো এদের মানির মান পাহাড়ের সমান, এদের এক কোদাল করে যায় বেশি যায়। যদি আপনি রাস্তাতে উবদা করে ধরে, মানে উবদা করে যদি বাইন্দে যদি রাস্তার মধ্যে হাটের মধ্যে যদি এদের জুতা পেটাও করেন, এদের ইজ্জত টিজ্জত যায় না, কারণ এদের মানির মান পাহাড়ের সমান। এটা বুঝতেই পারে না যে ভারত কি গেমটা খেলে দিল। তবে আপনি যে শিরোনাম দিয়েছেন আমি সত্যি শঙ্কিত। আমার ধারণা আগামী 90 ডেজ থেকে 100 ডেজ এর মধ্যে ঘটনা ঘটে যাবে। বাংলাদেশের এম্বাসি, ভারতীয় এম্বাসি, ভারতীয় ভিসা সেন্টার, এগুলো সাথে একটা সংঘর্ষ করার চেষ্টা করবে পাকিস্তানপন্থী যারা আছে, এটা করবেই। কারণ প্রতিদিন যখন 1 লক্ষ ভিসা, মানে কি 1 লক্ষ ভিসা আবেদন করলে 75,000 তো পাবেই। ওই মেহের আফরোজ শাওন সে নাকি লেখছে যে কি সিডিআই লেখছে, এইটা নিয়ে দেখি যে মানে ব্যাপক আন্দোলন। এইটা নাকি হচ্ছে যে এই কথা বলার কারণে চেতনার ধ্বংস হয়ে গেছে গা, সেইটা নিয়ে ব্যাপক গালাগালি। দেখেন আমার যে এখানে প্রশ্ন সেটা হচ্ছে যে ও সিডিআই বলার কারণে নাকি সমাজের মানে নোংরামি শুরু হয়েছে। তো ভাই যারা সাউয়া মাওয়া সিরার কথা কইছিল ওইটাতে কি নোংরামি হয় না? এটাই তো মানে শাওনের আসলে ওইটাই বলা উচিত ছিল, ওইটা বলে না বলেই তো দোষ দিয়েছে। ওটা যদি বলতো হুবহু, এখন যেহেতু মিনিমাম শাওনের তো লজ্জা আছে, মেয়ের আফরোজ শাওনের তো মিনিমাম লজ্জা আছে, ওই শব্দটা উচ্চারণ করতে পারে নাই, বা আমরা ওইটা উচ্চারণ করতে পারি না, মানে ডাইরেক্ট আমরা সবসময় বলতে পারি না। ওইটাই বললে ভালো হইতো। এই জন্য ওদের খারাপ লাগছে আর কি, যে কেন সিটিআই বলবে, সরাসরি বলতো হাদিমাদি সিরাই ফেলবে, এটা বলতো তাহলে ভালো। তবে মেয়ের আফরোজ শাওন একটা কাজের কাজ করে ফেলেছে, সেটা হলো বিড়ালের গলায় ঘন্টি বেঁধে দিয়েছে। তার স্বামী একবার বলেছিলেন তুই রাজাকার টিয়া পাখির মুখ দিয়ে, তখনও কিন্তু ঠিক ওই দশকে আমরা মনে থাকার কথা, তখনও কিন্তু জামাতিদের রাজাকার আলপাতুতে গায়ে আগুন লেগে গিয়েছিল। শাওনও সেই কাজটা করেন, খুব ভালো কাজ করেছেন, বুঝতে পারছেন? উনি তো জামাল বুইরা খুব ভালো কাজ করছে, একেবারে ঠিক মতো চুত্রার পাতা। মানে তিনি তো ওটা পোস্ট দেন নাই, তার লেখাটা কিন্তু 3য় শ্রেণীর, তিনি নিজেও জানেন। কিন্তু তার 3য় শ্রেণীর লেখাটাতেই এইভাবে যে বিহারি পল্লীতে আগুন লাগবে, জামাতি পল্লীতে আগুন লাগবে, জুলাই সন্ত্রাসীদের পল্লীতে আগুন লাগবে, আমার ধারণা যেটা শাওন নিজেও জানতেন না, এটা আমার ধারণা তিনি নিজেও জানতেন না। তো ভালো কাজ হয়েছে, আমি মেহের আফরোজ শাওনকে ধন্যবাদ জানাবো। আপনি এরকম 3য় শ্রেণীর লেখাগুলোই লেখেন, যেগুলো ওদের চটপট, যেটা ওদের সূত্রার পাতার মতো লাগবে সেগুলোই বলতে হবে। যেমন কুকুর তেমন মুগুর দিতে হবে, তাছাড়া কোনো, যেমন বুনো ওল তেমন বাঘা তেঁতুল হচ্ছে এই শাওন। খুব ভালো কাজ করেছে এবং এটা হওয়া উচিত। যারা এখন বলতেছে শাওনের এই কথাতে মানে মানুষের রুচি নষ্ট হয়ে গেছে, যখন হাদি ও বা ছিঁড়ে ফেলতো বলতো, ছিঁড়তে চাইতো, এবং এখনো বলে, মৌলবীরাও আজকাল এটা বলে। তারপর এক ভাবির মেয়ে আছে দেখলাম, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বাসার সামনে যাবে বলছে, তখন তোমাদের রুচিতে দুর্ভিক্ষ লাগে নাই, ও এখন শাওন অর্ধেক বলছে তাতেই রুচিতে বেঁধে গেছে। মানে মানে চরি পে চরি ফের বেশি না জরি। এই জুলাই সন্ত্রাসী যারা, জামাত যারা, হেফাজত যারা তো ভণ্ড বদমাইশ, মানে ওরা ন্যাংটা হয়ে ঘুরবে, ইজ্জত যাবে না, ওরা ন্যাংটা হয়ে ঘুরবে, সমস্যা নাই। শাওন মনে করেন যে একটু ব্লাউজ আর পেটিকোট পরে করছে, ইজ্জত চলে গেছে। আর ওরা জামাতিরা, হেফাজতিরা, ভাবির পোলারা, বেটিরা, ভাবির মেয়েরা ন্যাংটা এগুলো সমস্যা, ওদের ইজ্জত চায় না। শাওন বললে ইজ্জত চায়। আসলে শাওনের উপর ক্ষোভটা কেন জানেন? কারণ তিনি মুক্তিযুদ্ধের পক্ষে বল, তার বক্তব্যটা আসলে তো তার ওই পোস্টটা একটা প্রতিবাদ, একটা প্রতীকী প্রতিবাদ। এই প্রতিবাদের কারণে জুলাই সন্ত্রাসী এবং মুক্তিযুদ্ধের বিরুদ্ধে চলে গেছে, এই জন্য তাদের এত রাগ, এত ক্ষোভ। এদের মুক্তিযুদ্ধের চেতনা বিরুদ্ধে এই ধরনের কথা বললে সমস্যা নেই, কিন্তু শাওন জুলাইয়ের চেতনা বিরুদ্ধে বলছে বিহারি পল্লীতে আগুন লেগে গেছে। ওই যে শাহ হাদি বলছিল না যে কোট অ্যান্ড কোট জুলাই ঘটেছে 71-এর বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, সে নিজে বলেছে। তাদের তো সিট লাগবেই। এদের কাছে যে শাওয়া মাওয়ার নাম নিল, তারে আপনি জাতীয়, তারে এখন পারলে জামাতের জাতির পিতা বানায় ফেলবেন বা নিজেরই পিতা বানায় ফেলবেন, কোনো সমস্যা নাই। তারে কবর দিবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে, বাল গাছকে আপনারা তাল গাছ বানায় ফেলবেন শাওয়া মাওয়া বলার পরেও। আর শাওন শুধু লিখেছে জুলাই সিডিআই, 24 জুলাই সিডিআই, তাতে আপনার হাতে ঘা লেগে গেল। কেবল বলেছে ঠাকুর ঘরে কে রে, কয়ে ফেলাইতেছে আমি কলা খাইনি। এমনি জিগাইতে পারি না যে ও শাওন কি বাতি লাগাইলা, তো শাওন জবাব দিব কেন ভাই সাহেব জুলাই সিডিআই। ঠিক, এটা খারাপ না যে কি বাতি লাগাইলা, ফিলিপস আর না, জুলাই সিডিআই, জুলাই সিডিআই। হ্যাঁ ফরিদ ভাই, এইদিকে আবার আজকে বিজনেস স্ট্যান্ডার্ড 3 ঘন্টা আগের একটা খবর। জি বলেন। হয়তো আপনি এর আগেও বেশ কিছু টকশোতে গেছেন বা অনেকেই টকশোতে যাচ্ছে, এই বিষয়টা নিয়ে সম্ভবত কেউ কথা বলে নাই। তো আমার খুব ইচ্ছা হয়েছে যে আমার শো গুলাতে আমি কিছু ঘটনা আনবো যেগুলা রাজনীতির ভিতরে পড়বে না, কিন্তু ঘটনা অন্য জায়গায়। চায়না বাংলাদেশকে 0 ট্যারিফ ঘোষণা দিছে, মানে বাংলাদেশি মাল চায়নাতে
0% ট্যারিফে যাবে। তো বাংলাদেশের সাথে ভারতের যেটা ছিল, ভারত বাংলাদেশকে দিত প্রতি বছর, ভারত থেকে আমরা আমদানি করতাম $12 বিলিয়ন, আর ভারতে আমরা রপ্তানি করতাম হচ্ছে যে $2.5 বিলিয়ন, মানে $2.5 বিলিয়ন। চায়না থেকে আমরা যা আনি এই পর্যন্ত, এখন পর্যন্ত চায়নাতে রপ্তানি আমাদের ওই $0.5 বিলিয়ন হয় নাই। জিরো ট্যারিফ দেওয়াতে আমরা এখন কি রপ্তানি করব চায়নাতে? কিন্তু বিশাল সুযোগ দিছে ভাই, বিশাল সুযোগ। হ্যাঁ, তাহলে চায়নার ব্যাপারটা কি হয়েছে জানেন? ধন্যবাদ এটা বলার জন্য। বিজনেসও তো একটা রাজনীতির অংশ। হ্যাঁ, কারণ সারা দুনিয়াতে এত যুদ্ধ হইতেছে তো বাণিজ্যের জন্য, মার্কেটের জন্যই। কারণ হচ্ছে অলরেডি বঙ্গুরা তো শুরু করে দিয়েছে চায়না 0% ট্যারিফ। আরে বাবা, কিন্তু ফলাফল কি জানেন? অর্থাৎ চায়না 0.000 যোগ করলে কত হয়? 10টা জিরো দিলেন, যোগ করলে কিন্তু জিরোই থাকে। তো চায়নাতে তো আমরা রপ্তানি করি না, মানে কম দিয়া ভাও। হ্যাঁ, বিষয় আসলে চায়নার ব্যবস্থা রয়েছে কি, চায়নার কথা হলো আমি মামার বাড়ি যাবো আর খাবো, আর বাংলাদেশ আমার বাইক না আসবে আর যাবে, খাবে না। তো চায়না আমাদের বৃহত্তর একটি অংশ, চায়না থেকে আমরা বিলিয়ন বিলিয়ন ডলার আমদানি করি, কিন্তু চায়নাতে আমাদের কিছুই যায় না, 1%ও না, 0.5 হইতে পারে। অর্থাৎ এতেই খুশি, মানে কর্তাই খুশি, সুধীর ভাই, আনন্দের সীমা নাই, নিচে আর হাত দেয় নাই। মুরুগটা কত বড়, 80 স্তরে মুরুগের দাওয়াত খাওয়ামু, ঠিক আছে, মুরুগের দাওয়াত খাওয়ামু, ঠিক আছে, মানে দেখাইছে এত বড়, পরে এইভাবে ধরছে, মানে ছোট্ট এইটু, মানে এটা অশ্বডিম্ব প্রসব করেছে এই চুক্তিতে। চায়না আমাদের জিরো ট্যারিফ দিলেই কি, আমরা তো রপ্তানিই করি না। আপনি বললেন ফরিদ আমার বাড়িতে আসলে যত মন চাই ততই খাওয়াম, কিন্তু আপনি তো আমার দাওয়াতই দেন না, খাওয়াবেন কেমনে? আর আপনি আমার বাড়ি আসেন আর খান, কিন্তু মানুষজন এখন মানে বাঙ্গু তো বাঙ্গু, এতে তো আকল আল্লাহ দেয় নাই। আর যেটুকু ছিল, গোলাম আজমের পিছিয়ে ঘুরে, নিজামের পিছিয়ে ঘুরে, সাইদের পিছিয়ে ঘুরে, ভাবি পোলাদের পিছিয়ে ঘুরে, ওই আকল শেষ হয়ে গেছে। তো এটা হাস্যকর ব্যাপার এই সত্যি। কারণ হচ্ছে যে একই সাথে আরেকটা ভিডিও আছে, সে ভিডিওটা দেখি যে কেউ বা কারা ভিডিওটা করছে, এটা খবরের মতো করে, যে চাইনিজ ছেলে মেয়েরা বাংলাদেশের বিভিন্ন বস্তি মসজিদে সরাসরি কারো অনুমতি ছাড়া ওদের বেডরুমে ঢুকেও এরা কে কি করে এডি ভিডিও করতেছে, চাইনিজ ভাষায় কথা যে কেউ তো বুঝে না। হঠাৎ করে চাইনিজদের উৎপাত বেড়ে গেছে বাংলাদেশে, এদিকে 0% ট্যারিফ। এখন ঘটনা হচ্ছে যে আমরা 0% ট্যারিফ নিয়ে আমরা যা উৎপাদন করি তা তো আসলে চায়না নেয় না, কাপড় চোপড় তো চায়না নেয় না, আমরা রপ্তানিত করি কাপড়, এগুলো নেই ইউরোপ এবং আমেরিকা। চায়নার ভয়ে ইউরোপ আমেরিকা তটস্থ থাকে, কারণ চাইনিজ মালের লগে পৃথিবীর কেউই পারে না, হেরাও বেশ পারে না কিনা ছাড়া। আমাদের 0% ট্যারিফে দিল, আমরা কি এমন কিছু কি আছে যেটা আমরা রপ্তানি করার মতন আছে? আসলে একটু চিন্তা করে দেখেন, আমার মনে হয় এই জিনিসটা একটু চিন্তা করা উচিত আপনার। একটা জিনিস রপ্তানি করা যাইতো, কিন্তু এটা তো চায়না নিবে না, সেটা হলো বাংলাদেশ থেকে কিছু মসজিদ মাদ্রাসা রপ্তানি করা যাইতো, কিছু মোল্লা রপ্তানি করা যাইতো, এছাড়া তো রপ্তানি। কিন্তু চায়নাতে তো ওই মাল চলে না, চায়নাতে তো চায়না টয়লেট, মসজিদের ভাঙ্গে টয়লেট বানায়, ওইখানে তো মোল্লাদের জায়গা নাই। তো একটাই ছিল যে মসজিদ মাদ্রাসা আর মোল্লাদের রপ্তানি করা, এছাড়া তো আমি কিছু দেখতেছি না। ওইখানে পাকিস্তানের মতো জঙ্গলি মঙ্গলিও রপ্তানি করা যাবে না, কারণ পাকিস্তান ওগুলো নেয় না, চায়না ওগুলো নেয় না। ওটা বরং কড়া ভাবে দম, পৃথিবীতে সবচাইতে ভয়ঙ্কর ভাবে মুসলমানদের দমন করে চায়না। তো আপনি আর কিছু রপ্তানি করতে পারলেন না। সবচেয়ে যেটা রপ্তানি করতে পারতাম সেটার দাম এত কমাইছে যে রপ্তানি করা না করার সমান। অনেকে হয়তো জানে না, এই যে বাংলাদেশে যে চামড়া এর দাম ডাউন করা হয়েছে একেবারে সর্বনিম্ন, এটা কিন্তু চায়নার ষড়যন্ত্র। বাংলাদেশের এই চামড়া, লেদার সব চায়না নিয়ে চলে যায়, এটা অনেকেই জানে না। বাংলাদেশের এই চামড়াগুলো সব চায়না চলে যায়। তো ওটা দামি চামড়া, দামি তো আর উৎপাদন করবেন আপনি, রপ্তানি করবেন কি? চায়না নিজেই তো রপ্তানিকারকের দেশ, চায়না নিজেই সারা পৃথিবীতে সবচেয়ে বেশি রপ্তানি করে, আপনার কাছ থেকে নিবে কি? আর এখানে পাগলাকে ওই যে চকলেট দিয়ে বুঝাই দিছে, মানে চায়না আমাদের 10 পয়সা দামের চকলেট হাতে ধরাই দিয়া মনে করেন আমার 500 টাকা দামের ফুটবল নিয়ে চলে গেল, বিষয়টা এরকম। এখন বাংলাদেশের বঙ্গ ধরতে আমরা বুঝাইতে, আপনি তো বঙ্গ বলেন, ভালো হয়েছে আমি বাংলা বঙ্গ বলেন যাই, বঙ্গ ধরতে। আবার চায়নাতে কিন্তু বাংলাদেশিদের কি বলে জানেন তো? বনজেলা। বনজেলা যে কি, বনজেলা কি বাঞ্জারান নাকি কি বুঝা, আমি বনজেলা বলে। আমি কই কিরা আমাদের দেখে বলে বনজেলা বলে কেন? বাঞ্জালা হলো বঙ্গু, বুঝতে পারছেন? বাঞ্জেলা বলে ডাকে, যাক কেন ডাকে আমি জানি না, আমি সঠিক জানি না আসলে, এটা আমি আমার মতো বললাম। তবে বাংলাদেশে চায়না আবার সবচেয়ে বিপজ্জনক হলো, চায়না কিন্তু হুমকি দিয়েছে যে বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে বিদেশি কোনো শক্তির বিষয়ে তারা বরদাস্ত করবে না। নিশ্চয়ই এটা ভারতকে দেয় নাই, এই হুমকি তো অবশ্যই আমেরিকাকে দিয়েছে। দেখেন সামনে কপালে কি ঘটে। জি দেখেন, একটা ভিডিও দেখাই ভাই। জি প্লিজ। এই যে ভিডিওটা আমি একটু ফেসবুক থেকে চালু করতে হবে, তাই ক্ষমা প্রার্থনা করছি আপনার কাছে, আমি একটু চালু করে দেই আগে।
রাজধানীর ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের সামনে অপেক্ষা শুরু হয়েছে আরো আগে। গেট খুলতেই লাইনে দাঁড়ানোর প্রতিযোগিতা, লক্ষ্য আগে আবেদন জমা দেওয়া। প্রায় 2 বছর পর রোববার চালু হয়েছে ভারতীয় পর্যটক ভিসার আবেদন নেওয়া। 3 দিন পরও আবেদনকারীদের ভিড় লেগে আছে। যে জিনিসটা আমি দেখাইতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি ভালো করে দেখলেন যে কিভাবে ভিসার জন্য মানে আগে থেকে তো দাঁড়াইয়া ছিল দৌড়াইয়া ঢুকতেছে। এখন আজকে ওই দিন আমরা আলোচনা করছি, কিন্তু আজকের পত্রিকাতে আসছে যে প্রথম দিনে 1,40,000, যেটা আমরা বলতেইছিলাম প্রথম দিনে, জি দিনকে দিন বাড়তেছে। এই দিল্লি না ঢাকা, ঢাকা না পিন্ডি আন্দোলন করা, এরা হঠাৎ করে এইভাবে পাগল হইয়া 1,40,000। এবং এখানে একজনের একটা ভাষ্য নিল, সে যেটা বলছে সেটা তো আমার একটু সন্দেহ হইলো। সে বললো যে ভাই ইন্ডিয়া আসলে ভিসা সেন্টার করছে, এখানে সব হিন্দুদেরকে দিতেছে, কিন্তু উনি দাঁড়িয়ালা মুসলমান। তো সাংবাদিক কেন হিন্দুদেরকে মনে হয়, কারণ দেখেন আমি আমার ছেলের ট্রিটমেন্টের জন্য তো আমার বউ আর ছেলে পাইছে, কিন্তু আমার ভিসা এখনো পাই নাই। তখন সাংবাদিক জিজ্ঞেস করছে যে ওরা কি হিন্দু, আপনার ওয়াইফ আর বাচ্চা? কয় না, ওরা মুসলমান। তাহলে কথাটা কি দাঁড়াইলো ভাই? না পাইলেই হিন্দুদের জন্য দিয়েছে, পাইলেই। শুনেন, আমি ভারতে দেখেছি ভারতের হাসপাতালে বেডে শুয়ে শুয়ে ভারতকে গালি দেয়, হিন্দুদের গালি দেয়। তো বাংলাদেশের মানুষ, মুসলমানদের তো একটা চরিত্র, তো এটা বলবেই। আর আপনি যেটা বললেন, আমি বলেছি তো আপনার চ্যানেলে যে এইবার রেকর্ড করবে বাংলাদেশের যা বাজেট, আমাদের 1 বছরের যত বাজেট তার অর্ধেকের বেশি এবার ভারতে ব্যবসা করবে। বাংলাদেশের মানুষ প্রতি বছর ওইখানে দিয়ে আসবে। আর এটা ভারত বুঝতে পারছে যে বিলাইয়ের উপরে রাগ করে ভাত খাওয়া বন্ধ করা যাবে না, তাই তো ভিসা দেওয়া শুরু করেছে। কারণ নইলে আপনার বাড়িতে আপনার আমি এত গালি দিলাম, তারপরে আপনি বললেন আমার বাড়িতে আসেন, কতটুকু লাভ হইলে এটা বলবেন? বা আপনি আমার সারাদিন, আপনার পোলাপান সারাদিন আমার গালি দেয়, অথচ আপনার বাইকনাদের আমি দাওয়াত দিলাম, বাবা আসো ভাত খাই যাও, নিশ্চয়ই তাহলে লাভ আছে। নাহলে আমার গালি দিবেন কেন? আমি আপনার বাসায় আসতে বলবো, আপনারা আমি গালি দেবো, আপনি কেন আমার বাসায় আসতে? এটা বঙ্গুল তো বঙ্গুরা তো এটা বুঝে না। চায়না এক ধরনের বঙ্গু বানায় রাখছে, ভারত এখন আরেক ধরনের বঙ্গু বানায় রাখছে, কি করবেন না বলেন? কিছু করার নাই, এদের বুঝাইতে পারবেন আপনি। অদ্ভুত ব্যাপার হলো, এখানে যারা ভিসা নিতে যাচ্ছে 75 থেকে 80% হচ্ছে মুসলমান, 80% মুসলমান। কিন্তু তারপরেও তার অদ্ভুত চরিত্র বাংলাদেশের মুসলমান, সারাদিন গালি দিবে ভারতকে, আবার ভিসার জন্য দেখেন রিলিফের লাইনের মতো দৌড়াবে, ত্রাণ নেওয়ার মতো দৌড়াবে ভিসার জন্য। আবার সারাদিন আমেরিকার গালি দিবে, ফজর নামাজের সময় আল্লাহ আমার, এসা নামাজের সময় বলে আল্লাহ গো আমার ডিবি লটারিটা দিও, আমেরিকা লটারি দিও। মুসলমানদের চরিত্রটা বড়ই বিচিত্র। এরা দেখবেন সারাদিন দালালি করবে আমেরিকার, দালালি করবে পাকিস্তানের, আফগানিস্তানের, ইরানের, কিন্তু জীবনও ইরান আফগানিস্তান পাকিস্তানে যাবে না, মাগনা দিলেও না। কিন্তু তারা সারাদিন আমেরিকার আর ভারতের গালি দিবে, কিন্তু এই দুই দেশেরই বিশ্বাস। আমার ধারণা আল্লাহ বোধহয় এই জন্য আমেরিকার ভারতকে কোনোদিনই ধ্বংস করবে না। কারণ হইলো কি জানেন, সব মুসলমান তো সারাদিন গালি দিল, আল্লাহ সকালবেলা আমারে ভিসাটা দিও ভারতের, আল্লাহ আমার আগামী মাসে আমেরিকার ভিসাটা দিও। তো আমেরিকার ভিসা দিতে গেলে তো আমেরিকাকে অস্তিত্ব রাখতে হবে, ভারতের ভিসা দিতে গেলে তো ভারতের অস্তিত্ব রাখতে হবে। এই জন্য আল্লাহ এই দুইটা দেশ ধ্বংস করবে না, কারণ মুসলমানদের দোয়াতেই এই দুইটা দেশ টিকা থাকবে আমার ধারণা। অদ্ভুত ব্যাপার এরা, দোস্ত মানে এরা হইলো দোস্তি না ঝুটে দুশ্মনী না টুটে, সারাদিন গালি দিতে যে হায়দার ভাই ভালো না, আবার হায়দার ভাইয়ের বাড়ি যাওয়ার জন্য আমি পাগল হয়ে থাকি। কোনো অদ্ভুত চরিত্র এই মুসলমান, এটা নিয়ে আমরা আসলে বুঝে উঠতে পারলাম না, এটা নিয়ে আলাদাভাবে গবেষণা করতে হবে। জি, কারণ এই যে লাখ লাখ লোক যদি এখন ভারতে ঢুকে, এটা তো ভারতেরই লাভ, চলবে, রেস্তোরাঁ চলবে। আমার হিসেবে প্রতি বছর 1 লক্ষ থেকে 1.25 লক্ষ কোটি টাকা আগে ভারত লাভ করতো, মানে ভারতের বাণিজ্য হতো বাংলাদেশের ভিসার কারণে, মানে বাংলাদেশি পর্যটকদের চিকিৎসা, এবং এটা ব্যবসার কথা বলি নেই, এটা হলো শুধু চিকিৎসা এবং ভ্রমণের কারণে ভারতের লাভ হইতো। আর এখন তো যদি আমাদের 8 লক্ষ কোটি টাকা বাজেট হয়, 4 লক্ষ হবে, 5 লক্ষ হবে, ভারতের প্রচুর লাভ হবে। তো এবার এই জন্য ছেড়ে দিছে গালি দেওয়ার পরেও। জি ভাই, আমাদের এক ভাই কমেন্টসটা বারবার করতেছেন, এই জন্য নিলাম। বাংলাদেশ বিলিয়ন ডলার, উনি হয়তো ডলার লিখতে চাইছিলেন, ভুল হয়েছে, ডলার চীনে রপ্তানি করে, সেটা হইলো মাথার চুল। আর চীন সেটা থেকে মাথার উইক তৈরি করে বিক্রি করে। এখন বাংলাদেশ থেকে কি উকুনালা মাথার চুলগুলা যায় চীনে, আর চীন উইক বানায়। এখানে আমি দেখলাম যে আপনার এই ইউরোপে সবচেয়ে বেশি উইক তো লাগায়, সবচেয়ে বেশি ইউরোপে, কালাই আফ্রিকানরা। হেরা দেখলাম যে সব উইক লাগায়, মানে এটা পুরোটাই প্লাস্টিক, কিন্তু দেখতে এমন যে আপনি ধৈর্য বুঝবে না যে এটা চুল নাকি। এখন এই বাঙালি
ভাই উনি কই থেকে জানলেন? উনি কে উকুনালা চুল সার্ভেয়ার নাকি? আমি বাঙালি ভাইটিকে অনুরোধ করবো, আপনি একটু এখন লেখেন যে আমরা বাংলাদেশ চায়না থেকে কত বিলিয়ন ডলার রপ্তানি করি, একটু কি জানাবেন দয়া করে। এখন একটু কমেন্টস করেন প্লিজ, প্রয়োজন আপনি গুগল করেন, করে আমাদের জানান আপনি কতটুকু রপ্তানি করলেন, সেটা আমাদের জানালেন। এখন আমদানি কত করেন সেটাও একটু জানান, তাহলে আলোচনা করতে সুবিধা হবে। তাহলে আপনাকে আরেকটু উদাহরণ দিই, ওনার সুবিধাতে দেয়। আপনি হয়তো জানেন না, শুধু মানুষের চুল না, চুল বিক্রি করে এটা ঠিক, তবে 1 বিলিয়ন না। আর যে কথাটা বলছেন উনি, আরেকটু উদাহরণ দেই, বছরে ওই যে গরুর লেঙ্গুরের লেজ আছে না, গরুর লেঙ্গুর লেজটু কেটে প্রতি বছর যেটা বিক্রি করে চায়নাতে, ওইটার প্রায় 30-35 কোটি টাকা হয়, এটা আমি জানি। ওই চুল সহ, তাও চুল সহ, বুঝতে পারছেন? কিন্তু পরিমাণ হিসাব করেন যে কত আমদানি করেন আর কত, অর্থাৎ আমি হায়দ্রাবাদের বাড়িতে কত টাকা মাল কিনে আনি, আর হায়দার ভাই আমার কাছে কত রাশেদ হায়দার ভাই কিনে, এটা একটা সলিউশন দেয়, মানে হিসাবটা দেন, তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। চাইনাতে আমাদের সাথে যে বাণিজ্য ঘাটতি, সেটা হচ্ছে অকল্পনীয়। পৃথিবীতে সবচেয়ে বেশি বাণিজ্য ঘাটতি চায়নার সাথে, এটা ওনারা জানেই না, জানে না বলে এই মন্তব্যগুলো করে। এমনকি চায়না আমাদের ভিসা অত সহজে দেয় না। এবং যেটা পেপার পত্রিকায় কইতেছে যে আমরা 40 মিলিয়ন, বিলিয়ন তো দূরের কথা, 1 বিলিয়ন না, না 40 মিলিয়ন মাত্র নাকি রপ্তানি হয় বাংলাদেশ। হ্যাঁ, তাই তো হবে, এর চেয়ে বেশি তো হওয়ার কথা না, এর চেয়ে বেশি তো হওয়ার কথা না। কারণ 1 আপনি বিলিয়ন। যে ক্রিম যত দেখবেন মাইয়াদের যে ফর্সা হওয়ার, ওই হওয়ার, কালা দাগুটার, বিভিন্ন গোপনাঙ্গের দাগুটানো সব তো চায়না থেকে আনে। কি চায়না থেকে আসে না? এই যে নবাবপুর চলেই তো চায়নার উপরে, নবাবপুরটা তো চলেই চায়নার উপরে। তাইওয়ানে হালকা 100-র মধ্যে 1-2 জন গিয়ে থাকে। তো ফরিদ ভাই 16টা ভিসা সেন্টার খুলছে জি ভারত। জি। এর আগে আপনারা জানেন যে একটা আন্দোলন তৈরি করে এম্বাসিতে আক্রমণ হয়েছিল ভিসা সেন্টারে চট্টগ্রামে, শুধু এম্বাসিতে নয়, হাই কমিশনারের বাসাতে, আবাসিক এরিয়াতে আবাসিক এরিয়াতে। তো এখন কি আবার কি কোনো হুমকি আছে বলে মনে করেন? কারণ হচ্ছে রংপুরের এক রাম মূর্তি নিয়ে গন্ডগোল আছে, এদিকে আবার একজন বলছে যে রংপুর নিয়ে নিবে, এগুলো নিয়ে সব মিলে কি মনে হয়? আপনি যে শিরোনামটা দিয়েছেন, প্রিয় দর্শক, আমরা তখন ভিন্ন বিষয় আলাপ করলাম, ধান বানতে শিবের গীত গাইলাম। আমাদের আসল পয়েন্ট কিন্তু এটাই যে এখন যেটা আমাদের সম্মানিত উপস্থাপক যেটা বলেছেন, যে বাংলাদেশের নিরাপত্তা সংখ্যায় ভারতীয় ভিসা সেন্টার, উনি প্রশ্নবোধক দিয়েছেন। আমি যদি আমার অনুষ্ঠান হইতো না, এটা আমি দাঁড়িয়ে দিয়ে দিতাম, মানে নিশ্চিত। তো উনি তো একটু ভদ্রলোক, ভদ্র দেশে থাকে, আবার 2জন ভদ্রলোক তার পাশে থাকে, একজন হলো ল্যাংটা সুলাইমান 3 ইঞ্চি, আর হইলো ওই যে ইনু সাহেব সুদের মহাজন, উনি উনার প্রতিবেশী আমাদের এই দোয়াই জি জি জি, দুই মহান ব্যক্তির মাঝখানে উনি প্রতিবেশী, তাই একটু ভদ্রতা দেখেছে, প্রশ্নবোধক চিন্তা আমি দাঁড়িয়ে দিতাম। অর্থাৎ আমার বক্তব্য হইতো, বাংলাদেশ নিরাপত্তার সংখ্যায় না, নিরাপত্তার হুমকিতে রয়েছে ভারতীয় ভিসা সেন্টার। এটা আমি সাধারণ যুগে, এটা গবেষণা করতে হবে না, কিছু কিছু বিষয় আছে, এর জন্য আপনাকে ডক্টরেট ডিগ্রি অর্জন করতে হবে না, এর জন্য আপনাকে নিরাপত্তা বিশ্লেষক হইতে হবে না। আমার ধারণা 3 মাসের মধ্যে সর্বোচ্চ, আমাকে তো দুষ্ট লোকেরা চিন্তাফির বলে, আমি নাকি ওই জন্য বলে ভাই আপনি ভবিষ্যৎবাণী করেন না, ভয় করে কেন? কয় আপনার অনেকগুলো মিলে যায়, সব হয় না, অনেকগুলোই মিলে যায়, দুষ্ট লোকেরা বলে। তো আমি একটা ভবিষ্যৎবাণী করলাম, আগামী 90 ডেজের ভিতরে ভারতীয় ভিসা সেন্টারগুলোতে, মানে ওই শব্দ উচ্চারণ করলাম না, কারণ আইনগত ব্যাপার আছে, তারপর রেস্ট্রিকশনের ব্যাপার, ওই শব্দ উচ্চারণ করলে এখানে ভিউ কমে যাবে, তারপর ব্যান হয়ে যেতে পারে, অনেক ঝামেলা হবে। এখন বুঝে নিয়ে ঝামেলা বলতে কি কি বুঝাইছি, অর্থাৎ নিরাপত্তা সরাসরি বিঘ্নিত হবে। আরো খোলামেলা বললে যে একটা বড় ঝামেলা হবে, একটা না কয়েকটা, 16টা তো, যে কোনো ভিসা সেন্টারে, সম্ভবত ঢাকার ভিসা সেন্টারে বড় ঝামেলাটা হবে। কারণ যখন দেখবে মানুষকে আর ঠেকে রাখা যাচ্ছে না, কারণ দিন যত যাবে ভিসার আবেদনের সংখ্যা তত বাড়বে, দিন যত যাবে ভিসার আবেদনের সংখ্যা তত বাড়বে। এবং এই বঙ্গুরাই যাবে, আমাদের হায়দ্রাবাদের ভাষায় বঙ্গু, যারা সারাদিন স্লোগান দিত দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ঠিকই বলেছে, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, এখন বলবে দিল্লি দিল্লি। তো এই ভিসা নিয়ে যারা যাবে, যখন এদের এই ভারতে যাওয়ার স্রোত ঠেকাইতে না পারবে, তারপরে কিছু বিচ্ছিন্ন ঘটনা ভারতে ঘটবে। ধরেন পশ্চিমবঙ্গে গেল, একটা ভারতীয় হিন্দুর সাথে তর্ক লেগে গেল, কোনো কারণে তার সাথে ধস্তাধস্তি হলো, অপ্রীতিকর ঘটনা ঘটলো, বা ট্রেনের মধ্যে একটা অপ্রীতিকর ঘটনা ঘটলো, বা চেন্নাই হাসপাতালে গেলে একটা অপ্রীতিকর ঘটনা ঘটলো, ব্যাঙ্গালোর যাওয়ার সময় মনে করেন যে কোনো কারণে ভাড়া নিয়ে অটোওয়ালার সাথে ঝগড়া হয়ে গেল, তাইলেই দেখবেন বাংলাদেশের ঘটনা। আর এমন হইতে পারে জামাতের লোকেরা এটা পরিকল্পিতভাবে ভারতে গিয়ে ওটা ঘটাবে, অর্থাৎ ভারতীয়দের সামনে এমন একটা কথা বলবে যাতে তাকে ধরে পিটায়। তো আপনি যদি ভারতের বিরুদ্ধে, সরকার হয়তো বিভিন্ন কারণে ভদ্রতা দেখায়, সব জনগণ তার ভদ্রতা দেখাবে না, আপনি যদি ট্রেনে উঠে হিন্দুকে গালি দেন, ভারতকে গালি দেন, আপনাকে 2টা চটকানা দিবে, এটি স্বাভাবিক। কলকাতা গেলেও চটকানা তো এবার খাওয়ার সম্ভাবনা রয়েছে। তো তখন করবে কি, আর ইচ্ছা করে বলবে যাতে 2টা চর খায়,
খাওয়ার পরে ওইটা তারা হাইলাইট করবে। ওই যে এক বদমাইশ ছিল না, কি যেন বাঘা নাকি নাম দিয়েছিল, টাইগার, আয় বললো আমার চেন্নাই এটা করছে, আসলে কিছুই না, সব নাটক ছিল তার। তো ওইরকম একটা নাটক এই জামাতিরা পরিকল্পিতভাবে ঘটাবে। ঘটানোর পরে বাংলাদেশে ওই যে যেটা বললাম বড় ঝামেলা, প্রিয় দর্শক, ঝামেলা শব্দের সাথে আর কি কি আপনারা যোগ করবেন যোগ করে নেন, কারণ আমি ওই বিষয়গুলোকে ঝামেলা শব্দ বললাম, নইলে এটা রেস্ট্রিকশন পড়বে। মানে বিরাট একটা ঝামেলা হবে বড় জন্য 90 দিন। কারণ ভারত যে আশা এটা দিয়েছে, যখন দেখবে যে ভারতের লাভ হচ্ছে, তখন একটা শ্রেণী বিশেষ করে পাকিস্তানিরা পাগল হয়ে যাবে, কিরে বেটা আমরা এত খাতির করলাম, এত পীড়িত করলাম বাংলাদেশের সাথে, আমার কোনো 5 পয়সা লাভ নাই, এত কিছু করতেছি, আর ভারত শুধু ভিসা দিয়ে বছরে 4 লাখ কোটি টাকা লাভ। এতে পাগল হয়ে যাবে, এতে পাগল হয়ে যাবে এই পাকিস্তান। তখন তারা একটা ষড়যন্ত্র করবে। আর ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করা বাংলাদেশে এটা 5 মিনিটের ব্যাপার, শুধু একটা হুজুগ তুলে দিলেই হলো। কারণ বাংলাদেশের মানুষকে ওইভাবে পয়দা করা হয়েছে, এখন মেন্টালি তাদের ভারত বিরোধী হিন্দু বিরোধী আগেও ছিল, এখন সেটা একেবারে ভারতের উচ্চ সীমানায় চলে গেছে, থার্মোমিটার একের উপরে চলে গেছে, সর্বোচ্চ পর্যায়ে আছে। তাই আপনি চাইলে যে কোনো কিছু করা যায়। এটা আপনি যে শিরোনাম দিয়েছেন, আপনি কালকে যখন আমার সাথে বললেন এবং আজকে যখন পাঠাইলেন লেখাটা দেখলাম, আপনার এই অনুমানটা 100% সঠিক, এটা ঘটবে। এমন হতে পারে এটা ভারতও জানে, বাংলাদেশ সরকারও জানে, এবং যারা বললামই তো এটার জন্য বাংলাদেশে যেটা ঘটতে যাচ্ছে এটার জন্য ডক্টরেট ডিগ্রি নিতে হবে না। আমি এটা কেন দিলাম, এটা আসলে আমার একটা সন্দেহ। আমি জানি হয়তো আমার সন্দেহটা অমূলক হইতে পারে, নাও হইতে পারে, আল্লাহ মাফ করুক। কারণ হচ্ছে যে পৃথিবীর আজ পর্যন্ত কোন দেশে এক দেশে কূটনীতিক আরেক দেশে গেলে তাকে মন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রী মর্যাদা দেওয়া হয় না। এটা খুব ভারত ক্যাবিনেট মন্ত্রী মর্যাদা, তার মানে একজন ক্যাবিনেট মন্ত্রী যখন অন্য দেশে আসে সে জেড ক্যাটাগরির নিরাপত্তা। এটা মানে উনি যদি ভারত বাংলাদেশে না, এটা যদি আমেরিকাতেও কাউরে মন্ত্রী বানায় পাঠায় সে জেড ক্যাটাগরির নিয়ে। ভারত কি বুঝা শুনে এটা করছে? ভারতকে আগেই টের পাইছে যে কিছু একটা হইতে পারে, মোটামুটি আমার এম্বাসি গুলো যাতে বাইচা থাকে এই জন্য এটা করি। আসলে এটা তো আপনার আমার মাথায় যদি ঢুকে, তাহলে ভারত যে সারা পৃথিবীতে তাদের কূটনীতি এত সর্বোচ্চ পর্যায়ে, তারা কি জানেন? অবশ্যই জানে। তারা তাকে মন্ত্রিত্বের মর্যাদা শুধু এই কারণেই দেন নাই, নিরাপত্তা না, আরো বহুবিধ কারণে দিয়েছেন। আমার ধারণা এটা তো ছিলই, আপনি যেটা সন্দেহ করছেন এটা আমি একমত। পাশাপাশি আরেকটা বিষয় হলো যে ভারতের মর্যাদা, একটা রাষ্ট্রদূতের যে কি মর্যাদা দিতে হবে, অর্থাৎ কোনো রকম ফাতরামি করবেন না, মন চাইলেই ডাকবেন আসো, এই রাষ্ট্রদূত এটা ঘটলো কেন, ওইটা বন্ধ করে দিল।